আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা একাদশ অধ্যায় পাঠ্য বই অনুশীলনী বর্ণনামূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের 5টা বর্ণনামূলক প্রশ্ন উত্তর আছে। তো আমরা প্রথমটা দেখি। 1 নম্বরটা কি বলতেছে? 1 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে কি যে মাথাপিছু আয় কিভাবে জীবনযাত্রার মান নির্ধারণ করে বিশ্লেষণ করতে বলতেছে। আচ্ছা, তো উত্তর হচ্ছে কি যে মাথাপিছু আয় একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্য এবং কি সাধারণ মানুষের জীবনযাত্রার মান পরিমাপের একটি অন্যতম সূচক। তো জীবনযাত্রার মান নির্ধারণে মাথাপিছু আয়ের ভূমিকা নিম্নরূপ। আচ্ছা, এরপর বলতেছে যে মাথাপিছু আয় একটি দেশের অর্থনৈতিক অবস্থার প্রতিফলন ঘটালেও এটি জীবনযাত্রার মান নির্ধারণে কি একক নয়। কি জীবনযাত্রার মান নির্ধারণে কি একক নয়, মূলত মাথাপিছু আয় বৃদ্ধি পেলে জনগণের ক্রয় ক্ষমতা বাড়ে বা পরোক্ষভাবে জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে। মাথাপিছু আয় যেভাবে জীবনযাত্রার মানকে প্রভাবিত করে তা বিশ্লেষণ করা হলো। এক হচ্ছে ভোগ ও ব্যয়ের ক্ষমতা বৃদ্ধি করে। কি কি বলতেছে? ভোগ ও ব্যয়ের সক্ষমতা বৃদ্ধি। তো মাথাপিছু আয় বেশি হলে একজন সাধারণ মানুষের হাতে পণ্য ও সেবা ক্রয়ের জন্য বেশি অর্থ থাকে। কি থাকে? পণ্য ও সেবা ক্রয়ের জন্য বেশি অর্থ থাকে। এর ফলে তারা উন্নত মানের খাদ্য, পোশাক এবং কি আসবাবপত্র ব্যবহার করতে পারে, যা বস্তুগত জীবনযাত্রার কি মান বাড়ায়। এরপরে 2 নম্বর বলতেছে স্বাস্থ্য ও পুষ্টি। উচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোতে মানুষ উন্নত চিকিৎসার সুযোগ এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে। গড় আয়ু বৃদ্ধিতে এবং কি শিশু মৃত্যু হার কমাতেও কি সরাসরি ভূমিকা রাখে। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বরে দেখো যে শিক্ষার সুযোগ। তো আর্থিক সচ্ছলতা থাকলেও পরিবারগুলো সন্তানদের মানসম্মত শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ বিনিয়োগ করতে পারে। শিক্ষিত জনশক্তি আবার দেশের অর্থনীতি বৃদ্ধিতে অবদান রাখে, যা দীর্ঘমেয়াদে জীবনযাত্রার মানকে কি করে? স্থিতিশীল করে। এরপরে 4 নম্বর যে আবাসন ও অবকাঠামো। আয়ের বৃদ্ধিতে আয়ের প্রবৃদ্ধি, উন্নত মানের গৃহ নির্মাণ এবং কি যে আধুনিক নাগরিক সুযোগ সুবিধা যেমন বিদ্যুৎ, নিরাপদ পানি, স্যানিটেশন নিশ্চিত করতে সাহায্য করে। এরপর হচ্ছে কি আছে যে মাথাপিছু আয়ের সীমাবদ্ধতা। তো মাথাপিছু আয় বাড়লেই যে সবার জীবনযাত্রার মান বাড়বে তা নিশ্চিত নয়। এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। আয়ের বৈষম্য আছে। কেমন? যে যদি দেশের অধিকাংশ সম্পদ অল্প কিছু মানুষের হাতে থাকে, তবে উচ্চ মাথাপিছু আয় সত্ত্বেও মানুষের জীবনযাত্রার মান কি থাকবে? অনুন্নত থেকে যাবে। এখন কি সবার মাঝে যদি সমভাবে বন্টন হয়। এরপরে বলতেছে দেখো মুদ্রাস্ফীতি। আয়ের সাথে যদি নিত্য পণ্যর দামও পাল্লা দিয়ে বাড়ে, তবে প্রকৃত জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে না। মনে করো যে আগে তুমি যে জিনিসটা কি তোমার ইনকাম ছিল 10 টাকা, তুমি আগে ওই একটা জিনিস কিনতে 1 টাকা দিয়ে। তো পরবর্তী তোমার ইনকাম বাড়ছে, কিন্তু কি সাথে সাথে ওই জিনিসের দামও বাড়ছে। তার মানে কি? তাহলে প্রকৃত আয় বৃদ্ধি পায়নি। তোমার কি প্রকৃত আয় জীবনযাত্রার মান কি বৃদ্ধি পায় না। এরপরে বলতেছে যে পরিবেশ ও সামাজিক নিরাপত্তা। কি পরিবেশ ও সামাজিক নিরাপত্তা? বলতেছে আয়ের হিসাব পরিবেশ দূষণ বা অপরাধের হারের মতো গুণগত বিষয়গুলোকে বিবেচনা করে না। তাই জীবনযাত্রার মান সঠিকভাবে বুঝতে মাথাপিছু আয়ের পাশাপাশি মানোন্নয়ন মানোন্নয়ন বা এসডিআই পর্যবেক্ষণ করা জরুরি, যা শিক্ষা ও স্বাস্থ্যকে কি করে? গুরুত্ব দেয়। আচ্ছা, এরপরে 2 নম্বর কোশ্চেনটা দেখো যে 2 নম্বর হচ্ছে মোট জাতীয় আয়। কি বলতেছে? যে মোট দেশজ উৎপাদনে অর্থনীতির খাতসমূহ কিভাবে অবদান রাখে ব্যাখ্যা করো। কি বলতেছে? মোট দেশজ উৎপাদনে। আচ্ছা, বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে জিডিপি প্রধান 3টি খাত হচ্ছে কি কৃষি, শিল্প ও সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2024-25 অর্থ বছরে সাম্প্রতিক তথ্য অনুযায়ী সেবা খাত সবচেয়ে কি বড় অবদানকারী হিসেবে কি নিজস্ব অবস্থান ধরে রেখেছে। কি সেবা খাত বলতেছে। আর শিল্প খাত দেশের প্রবৃদ্ধিকে গতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করে। তাহলে কি সেবা খাত সবচেয়ে কি যে নিজের অবস্থান কি ধরে রাখছে, সবচেয়ে বড় অবস্থান। অর্থনীতির এই খাতসমূহ যেভাবে অবদান রাখছে তা নিম্নে তুলে ধরা হলো। আচ্ছা, দেখো সেবা খাত বলতেছে এটি দেশের জিডিপিতে অর্ধেকের বেশি অবদান রাখে। তো 2024-25 অর্থ বছরে হিসাব অনুযায়ী এই খাতে অবদান প্রায় 52 কত পার্সেন্ট? 1.5% ছিল। পাইকারি ও খুচরা বাণিজ্য, পরিবহন, ব্যাংক, বীমা, স্বাস্থ্য এবং শিক্ষা এই খাতের প্রধান উপখাত। তবে সাম্প্রতিক সময় এই খাতে কি প্রবৃদ্ধির গতি কিছুটা কি হয়েছে? ধীর রয়েছে। আচ্ছা, এরপর আছে শিল্প খাত। বলতেছে দেশের জিডিপিতে শিল্প খাতের অবদান প্রায় 35.14%। তো তৈরি পোশাক শিল্প খাতের সবচেয়ে বড় শক্তিশালী স্তম্ভ আমরা জানি, যা রপ্তানি করে আয়ের প্রায় 84% যোগান দেয়। কি আয়ের প্রায় কত ভাগ? 84% যোগান দেয় হচ্ছে কি এই শিল্প খাতের হচ্ছে কি এই পোশাকটা। তারপরে বলতেছে যে উৎপাদনশীল শিল্প, নির্মাণ, খনিজ, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ এই খাতের অন্তর্ভুক্ত। 2024-25 অর্থ বছরে সাময়িক হিসেবে এই খাতের প্রবৃদ্ধি 4.34% কি প্রকলন করা হয়েছে। আচ্ছা, এরপরে আছে কি কৃষি খাত আছে। যে জিডিপিতে শতাংশের হিসাবে কৃষি খাতের অবদান সবচেয়ে কম হলেও এটি দেশের কর্মসংস্থান যে বিশাল অংশ প্রায় 45% নিয়ন্ত্রণ করে।
এখন দেখো একটা দেশের জনসংখ্যার, আমাদের বাংলাদেশের জনসংখ্যার প্রায় 45% লোক হচ্ছে কি এই কৃষিকাজের সাথে কি সম্পৃক্ত। 2024-25 অর্থ বছরে জিডিপিতে এই খাতের অবদান প্রায় 12.72% ছিল। ফসল উৎপাদন, পশুপালন, বনজ সম্পদ এবং কি মৎস্য শিকার এই খাতে কি প্রধান অংশ। তবে জলবায়ু পরিবর্তন ও অন্যান্য কারণে সম্প্রতি এই খাতের কি প্রবৃদ্ধির হার কিছুটা কি হয়েছে, কমে গেছে। আচ্ছা, এরপরে আছে যে অর্থনৈতিক খাত জিডিপিতে অবদান 24-25 সাময়িক। তো সেবা খাতের অবদান ছিল 52 দশমিক কত, দেখো 52.15%। শিল্প খাতের অবদান হচ্ছে 35.14%। কৃষি খাতের অবদান হচ্ছে 52.72%। তো তথ্য সূত্র আছে কি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী এটা। এরপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো, 3 নম্বর বর্ণনামূলক কোশ্চেনটা কি বলতেছে যে নিম্ন আয়ের দেশের ক্ষেত্রে জিডিপি, জিএনপি ও মাথাপিছু আয়ের তুলনামূলক বিশ্লেষণ করো। আচ্ছা, নিম্ন আয়ের দেশের ক্ষেত্রে বলতেছে। আচ্ছা, নিম্ন আয়ের দেশগুলো অর্থনৈতিক সক্ষমতা এবং জনগণের জীবনযাত্রার মান বোঝার জন্য জিডিপি, জিএনপি এবং কি মাথাপিছু আয় এই তিনটি সূচকের তুলনামূলক বিশ্লেষণ অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই তিনটি দেখো নিচে এই তিনটি সূচকের তুলনামূলক বিশ্লেষণ করা হলো। আচ্ছা, 1 নম্বরটা দিয়েছে কি জিডিপি, দেখো 1 নম্বরটা হচ্ছে কি দিয়েছে জিডিপি। তো জিডিপির পূর্ণরূপ হচ্ছে কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট দিয়েছে। একটি দেশের কি বলতেছে, একটি দেশের ভৌগোলিক সীমানার ভিতর কি একটা দেশের ভৌগোলিক সীমানার ভিতরে এক বছর উৎপাদিত পণ্য ও সেবার আর বাজার মূল্য হচ্ছে কি ওই দেশের কি জিডিপি। তো ওই দেশগুলোতে জিডিপি আকার সাধারণত অনেক ছোট হয়, কি বলতেছে যে কি ছোট দেশগুলোতে। তো 2025 সালের তথ্য অনুযায়ী বিশ্বের মোট জিডিপিতে এই দেশগুলোর অবদান ছিল মাত্র 1.1%। এখানে উৎপাদন মূলত কৃষি এবং কি প্রাথমিক খাতের ওপর কি নির্ভরশীল। বিদেশি বিনিয়োগ এই জিডিপিতে অন্তর্ভুক্ত থাকে, কিন্তু তা থেকে প্রাপ্ত মুনাফা অনেক সময় দেশের বাইরে কি চলে যায়। আমরা জানি কি যে এগুলো হচ্ছে কি দেশের বাইরে চলে যায় পরবর্তীতে। এরপর আছে কি জিএনপি। দেখো জিএনপি হচ্ছে কি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তো একটি দেশের নাগরিকরা দেশ বা বিদেশে যেখানে থাকুক না কেন তাদের মোট আয়ের সমষ্টি হচ্ছে কি জিএনপি। আচ্ছা, এরপরে বলতেছে এটি মূলত জিডিপি যোগ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স মাইনাস হচ্ছে কি বিদেশি নাগরিকদের বিনিয়োগকারীদের মুনাফা অনেক। দেখো এটার মানে কি যে এই জিডিপি কি একটা সূত্র আছে। তো অনেক নিম্ন আয়ের দেশে জিডিপির তুলনায় জিএনপি বা জিএনআই বেশি হতে পারে যদি সেই দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিদেশে কর্মরত থাকে তাহলে এবং প্রচুর রেমিটেন্স পাঠায়। নিম্ন আয়ের দেশগুলো প্রকৃত অর্থনৈতিক শক্তি বুঝতে জিএনপি বেশি কার্যকর, কারণ এটি নাগরিকদের প্রকৃত আয়ের প্রতিফলন ঘটায়, প্রতিফলন ঘটাইয়ে থাকে। আচ্ছা, এরপর আছে 3 নম্বরটা, দেখো মাথাপিছু আয় কি পার ক্যাপিটাল ইনকাম। তো বলতেছে দেশের মোট আয়কে সাধারণত জিএনআই ও বা জিডিপি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, মাথাপিছু আয়টা পাওয়া যায়। 2025 সালের হিসাব মতে নিম্ন আয়ের দেশগুলোতে গড় মাথাপিছু আয় $1000 নিচে ছিল। কত ডলার? $1000 নিচে। এরপরে বলতেছে যেমন দক্ষিণ সুদানের মাথাপিছু আয় মাত্র $251, মানে কি অনেক কম। এরপরে আসে সীমাবদ্ধতা। আচ্ছা, বলতেছে মাথাপিছু আয় বৃদ্ধি পেলেও তা সম্পদ বন্টনের বৈষম্য প্রকাশ করে না। এটি কেবল কি একজন নাগরিকের সম্ভাব্য গড় আয়ের কি ধারণা দেয়, সম্ভাব্য গড় আয়ের কি ধারণা দিয়ে থাকে। আচ্ছা, এবার বলতেছে সূচকগুলোর তুলনামূলক পার্থক্য সূচকগুলোর তুলনামূলক পার্থক্যতে কি বলতেছে যে সূচক ভিত্তি নিম্ন আয়ের দেশের অবস্থা মূল গুরুত্ব। বলতেছে জিডিপি ভৌগোলিক সীমানা অত্যন্ত কি নগণ্য, জিডিপির ভৌগোলিক সীমানা অত্যন্ত নগণ্য। বৈশ্বিক আয়ের মাত্র 1.1% দেশের অভ্যন্তরে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বুঝতে সাহায্য করে। এরপরে বলছে জিএনপি নাগরিকত্ব রেমিটেন্সের উপর নির্ভরশীল দেশের ক্ষেত্রে জিডিপি চেয়ে কি বেশি হতে পারে। আবার পরে বলতেছে যে নাগরিকদের প্রকৃত অর্থনৈতিক অবস্থা ও ক্রয় ক্ষমতা প্রকাশ করে। মাথাপিছু আয় জন প্রতি কি হয়, দেখো গড় সাধারণত $1145 নিচে থাকে। এখন তারপরে থাকে যে 2025 দেখো 2024-25 ডেটা অনুযায়ী জীবনযাত্রার মান ও দারিদ্র্যের গভীরতা পরিমাপের কি প্রাথমিক হচ্ছে কি মাপকাঠি। এরপরে আমাদের 4 নম্বর কোশ্চেন কি বলতেছে, যে 4 নম্বরটা দেখি যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব বিশ্লেষণ করতে বলতেছে। আচ্ছা, প্রাকৃতিক সম্পদ যে কোনো দেশের কি বলতেছে যে প্রাকৃতিক সম্পদ যে কোনো দেশের বা জাতির জন্য অতীব মূল্যবান সম্পদ হিসেবে কি পরিগণিত। প্রাকৃতিক সম্পদ ব্যতি রেখে কোনো দেশ বা জাতির উন্নতিকে কি কল্পনা করা যায় না। আমরা জানি যে তাই প্রাকৃতিক সম্পদকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। বাংলাদেশে নদ নদী, খাল বিল, হাওর বাওর, পুকুর ইত্যাদি পানির ওপর কৃষি ও শিল্প অর্থনীতির সম্পূর্ণরূপে কি নির্ভরশীল। যোগাযোগ ব্যবস্থাও পানির মতো প্রাকৃতিক সম্পদের উপর কি নির্ভরশীল আমরা জানি। তো দেশের খনিজ, বনজ, সৌর সহ সকল প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে দেশ অর্থনৈতিকভাবে কি সমৃদ্ধ হওয়ার পথে অগ্রসর হচ্ছে। তো দেশের কি বলতেছে এরপরে যে
কি দেশের জাতীয় আয়ের সিংহভাগই আসে এইসব সম্পদকে কাজে লাগানোর মাধ্যমে। কি কাজে লাগানোর মাধ্যমে। তো দেশে যেসব শিল্প কারখানা গড়ে উঠেছে বা উঠছে তার পেছনে রয়েছে দেশীয় প্রাকৃতিক সম্পদের ব্যবহার। কি কোন সম্পদের ব্যবহার? প্রাকৃতিক সম্পদের ব্যবহার হয়েছে। এর ফলে মানুষজন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, দেশীয় চাহিদার পণ্য উৎপাদিত হচ্ছে এবং কি বিদেশে রপ্তানিজাত দ্রব্য সামগ্রী এসব সম্পদকে কি ব্যবহার করে তৈরি করা সম্ভব হচ্ছে। এখন দেখো এরপরে বলতেছে যে অর্থনৈতিক উন্নয়নে নতুন নতুন উদ্যোগ গৃহীত হচ্ছে, প্রাকৃতিক সম্পদের ব্যবহার যেসব উদ্যোগকে এগিয়ে নিয়ে সাহায্য করছে। আচ্ছা এরপরে আছে কাঁচামাল। আচ্ছা কাঁচামাল হিসেবে প্রাকৃতিক সম্পদের চাহিদা ও যোগান বাড়ছে, পণ্যের প্রাকৃতিক সম্পদ গুরুত্ব দেওয়া হচ্ছে, তৈরিকৃত পণ্য দিয়ে দেশীয় চাহিদা পূরণ করা হচ্ছে, বিদেশে রপ্তানি করা হচ্ছে। এর ফলে দেশের মানুষের অর্থনৈতিক জীবন উন্নত হচ্ছে। মানুষ খাদ্যশস্য উৎপাদন, বনজ সম্পদের ব্যবহার, প্রাকৃতিক অন্যান্য সম্পদের ব্যবহারে আরও বেশ কিছু আগ্রহী ও সচেতন হচ্ছে। এভাবে প্রাকৃতিক সম্পদ ও মানুষের নানামুখী অর্থনৈতিক কর্মকাণ্ডে দেশের অর্থনীতি কি হচ্ছে দ্রুত পরিবর্তন হচ্ছে। কি দ্রুত এগুলো কি পরিবর্তন হচ্ছে এবং মানুষ উন্নত জীবনের স্বপ্নে এগিয়ে যাচ্ছে। অতএব বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদ সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। কি দেখো যে সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। এরপরে লাস্ট কোশ্চেনটা কি বলতেছে যে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে শুষ্ক মৌসুমে পানি সংকট দেওয়ার কারণ কি ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা বাংলাদেশের অনেক নদীর উৎপত্তিস্থল আমরা জানি যে ভারতে বেশ কিছু নদীতে বাদ দেওয়া বাংলাদেশের নদীগুলো গ্রীষ্মকালে পানির প্রবাহ কমে গেছে। এর ফলে এদেশের এদেশের কোনো নদী যেমন তিস্তা, গঙ্গা, কপোতাক্ষ ইত্যাদি শুকিয়ে যাচ্ছে। তাছাড়া ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তর পশ্চিমাঞ্চল দেখো আমাদের বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছে। পদ্মা সহ উত্তরাঞ্চলের সব নদীতে কি নেতিবাচক প্রভাব পড়েছে। কি পদ্মা সহ উত্তরাঞ্চলে প্রায় সব নদীতে কি নেতিবাচক একটা কি প্রভাব পড়েছে এই বাদ দেওয়ার কারণে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা যায়। এর ফলে পরিবেশের ভারসাম্যের উপর পানির অপ্রতুলতার নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। তাছাড়া সেচ সহ নানা কাজে কোনো নদী থেকে পাম্প দিয়ে প্রচুর পানি উত্তোলনের ফলে মূল নদীতে কি পানি আশঙ্কাজনকভাবে কি কমে যাচ্ছে। ফলে নদী তার স্বাভাবিক গতি ও রূপ হারাতে বাধ্য হয়। নিয়ম নীতি না মেনে নদীর উপর দিয়ে যদি কি যত্রত ব্রিজ, কালভার্ট, বাঁধ ইত্যাদি নির্মাণের ফলে অনেক নদী কি শুকিয়ে যাচ্ছে। দেখো নদী শুকিয়ে যাওয়া এটা হচ্ছে কি একটা অন্যতম কারণ। আচ্ছা তো তারপরে কি বলতেছে দেখো যে কালভার্ট, বাঁধ ইত্যাদি নির্মাণের ফলে অনেক নদী কি শুকিয়ে যাচ্ছে। অধিকন্তু বাংলাদেশের গ্রীষ্ম ও শীতকালে নদীতে পানি প্রবাহ কমে যাওয়ার কারণে নদী ধীরে ধীরে নব্যতা হারিয়ে ফেলছে। এর ফলে বাংলাদেশের সমাজ, অর্থনীতি ও জনজীবন কি মারাত্মক প্রভাব ফেলেছে। তো দেখো এই সব কারণগুলোর কারণে কি আমরা বলতেছি যে বাংলাদেশের নদী তার নব্যতা হারিয়ে ফেলছে এবং নদী সংকট দেখা যাচ্ছে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি আমাদের পাঠ্য বই অনুশীলনী বর্ণনামূলক প্রশ্ন উত্তর শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।